গভীর রাতে গ্রামের পথ যেন নিজের রূপ পাল্টে ফেলে। যেই পথ দিয়ে দিনে গরু ছাগল চলে, শিশুরা দৌড়াদৌড়ি করে খেলে, সন্ধ্যার পর সেই পথ যেন নিঃসঙ্গ হয়ে ওঠে, শব্দহীন, নিস্তব্ধ। এমনকি ঝিঝি পোকার ডাকও যেন গলায় ভয় ঢেলে দেয়। আমাদের ছোট্ট গ্রাম কোদালপুরে এমন একটি পথ আছে, যেখানে সূর্য ডোবার পর কেউ সহজে পা বাড়ায় না। পথটার পাশে একটা বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। তার গাঢ় ছায়া মাটি ছুঁয়ে থাকে, আর ঝুলে থাকা ডালপালাগুলো যেন রাতের আঁধারে জীবন্ত হয়ে ওঠে। দিনের বেলাতেই কেউ ওদিক দিয়ে একা হাঁটলে অস্বস্তি বোধ করে। কারো কারো মনে হয় গাছটার বুকের মধ্যে যেন একজোড়া চোখ লুকিয়ে আছে, যা নীরবে তাকিয়ে থাকে, চুপচাপ। গ্রামের বয়স্করা বলেন, অনেক বছর আগে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল সেই গাছের নিচে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে সংস্কারের বলি। তবে মৃত্যুটাকে কেউই স্বাভাবিক বলে মনে করেনি। সেই ঘটনার পর থেকেই গাছটা নিয়ে কানাঘুষা শুরু হয়। রাত হলেই সেখানে নাকি অদ্ভুত সব শব্দ শোনা যায়। কখনো নূপুরের ঝনঝন, কখনো নারীর কান্না, আবার কখনো কুকুরের দল গাছটা ঘিরে চিৎকার করে ওঠে হঠাৎই। ঈদের আগের রাত। ঘটনাটা ঈদের ঠিক আগের রাতের। রফিক নামের এক যুবক শহর থেকে ফিরছিল গ্রামের বাড়িতে। সে শহরের দোকানপাট থেকে কাপড়, সেমাই, জর্দা ইত্যাদি কিনে রওনা হয়েছিল সন্ধ্যার একটু পর। জিনিসপত্র কেনা লেট হয়ে গিয়েছিল, তাই ফিরতে রাত নেমে গিয়েছিল। সবাই জানে বটগাছের পথ এড়িয়ে যেতে হয়, বিশেষ করে রাতে। কিন্তু শর্টকাটে অনেকটা পথ কমে যায়। রফিক ভাবল, আরে এসব গায়ের গল্প, শহরে মানুষ এসব বিশ্বাস করে না। চাঁদের আলো ছিল, চারপাশে নিস্তব্ধতা। পাখিদের কিচিরমিচির বন্ধ হয়ে গেছে অনেক আগেই। রফিক হেঁটে চলল সেই পুরনো পথ দিয়ে। যতই গাছটার কাছে এগিয়ে এলো, ততই বাতাস ভারী লাগতে শুরু করল। গাছটা নিচে এসে দাঁড়াতেই মনে হলো যেন আলো হঠাৎ করে নিভে গেছে। চাঁদের আলো, তারা সব ম্লান। এমনকি তার নিজের ছায়াটাও আর দেখা যাচ্ছে না। ঠিক তখনই সে একটা শব্দ শুনল, ঝন ঝন ঝন। নূপুরের শব্দ, যেন কারোর পা ধীরে ধীরে পথের উপর দিয়ে এগিয়ে আসছে। রফিক থমকে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। গলার মধ্যে শুকনো ঢুকু খেল। সে একটু এগোতেই আবার শুনল, নূপুর, এবার আরও কাছে। তারপর সেই কণ্ঠস্বর, ওরে থামো। রফিক পিছন ফিরে তাকিয়ে দেখল, একটা সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে গাছের নিচে। তার চুল এত লম্বা যে মাটিতে গড়িয়ে পড়েছে। মুখটা ঝাপসা, স্পষ্ট দেখা যায় না, কিন্তু তার চোখ ঠিক যেন আগুনের মতো জ্বলছে। সে একবার তাকিয়ে থাকল রফিকের দিকে, তারপর হাসল। তবে সেই হাসি মানুষের মতো ছিল না। কান দিয়ে ঢুকে বুকের গভীরে কাঁপুনি ধরিয়ে দিল সেই ঠান্ডা, শীতল, অস্বাভাবিক হাসি। মুহূর্তের মধ্যে বাতাসের গতি বেড়ে গেল। চারপাশে কুয়াশা নামে। গাছের পাতা এক অদ্ভুত শব্দে কাঁপতে থাকে। রফিক দৌড়াতে শুরু করল, কিন্তু পেছনে শুনতে পেল নূপুরের ঝনঝন এখনও পিছনেই বাজছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। মাঝে মাঝে সেই হাসিটাও কানে আসছে, ধীরে ধীরে রক্ত হিম করে দেওয়া এক খিলখিল হাসি। পরদিন সকাল। গ্রামের প্রবেশদ্বারে এসে রফিক হঠাৎ পড়ে যায়। ভোরবেলা গ্রামের কয়েকজন তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়, জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে। শরীর ঠান্ডা, মুখ ফ্যাকাশে। সেদিনভর জ্বর নিয়ে ঘুমিয়ে থাকে। জ্ঞান ফিরে এলে সে কারও সাথে চোখে চোখ মেলাতে পারে না, শুধু ফিসফিস করে বলেছিল, আমি দেখছি। সে এখনও গাছের নিচে তাকিয়ে আছে। এরপর থেকে রফিক আর কখনও ওই পথ দিয়ে যায়নি। কেউ চাইলেও যায় না। বটগাছটা এখনও আছে, দাঁড়িয়ে আছে গা ছমছমে ছায়া মেলে। লোকজন বলে, ভোরের দিকে কেউ যদি খুব মনোযোগ দিয়ে তাকায়, তাহলে দেখতে পাবে একটা সাদা শাড়ি পরা নারী বসে আছে গাছের নিচে। তার চুল মাটিতে গড়ানো, আর চোখ জ্বলছে ঠিক আগুনের মতো। শেষ কথা, আজও কোদালপুরে সূর্যাস্তের পর সেই পথ পেরোয় না কেউ। কারণ তারা জানে, সব গল্প গল্প নয়, কিছু গল্পের মধ্যে সত্যি লুকিয়ে থাকে, আর কখনো কখনো সেই সত্যি খুব ভয়ঙ্কর।